হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের গতকাল এনটিপিসির ক্লাস দিয়েছিলাম। আজকে তোমাদের জন্য এসএসসি জিডি 2025-এর জন্য জিকে ক্লাস নম্বর 11 নিয়ে এসে গেছি। আগের যে 10খানা ক্লাস করিয়েছি প্রত্যেকটাই কিন্তু এই এসএসসি জিডি 2024-এর প্রশ্নপত্র, যেগুলো এই 2024-এই এক্সাম হয়েছিল। তো একই রকমভাবে আজকেও 22/2/2024-এর থার্ড শিফট 22/2/2024-এর থার্ড শিফটে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের প্রশ্নপত্র জিকে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো চলো দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে ভারতের সর্বনিম্ন স্বাক্ষর রাজ্য তো 2011 আদমশুমারি কিন্তু তোমাদের এসএসসি এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এমটিএস হোক আর জিটি হোক, দুটো এক্সামের ক্ষেত্রেই আদমশুমারি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে মনে রাখো। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বিহার হয়ে যাবে সঠিক আনসার। এখান থেকে দেখে নাও 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত, এটাও এক্সামে আসে। জেনে রাখো 74.04%। তারপরে দেখো পুরুষ জনসংখ্যা এবং মহিলা জনসংখ্যা সাক্ষরতার হার। অনেক সময় থাকে যে 2011 সালের আদমশুমারি অনুসারে সাক্ষরতার হার পুরুষদের কত ছিল, কত শতাংশ। তো তখন বলবে যে 82.10%। আর হচ্ছে মহিলাদের হচ্ছে 65.46, 65.46%। ভারতীয় আদমশুমারি 2011 রিপোর্ট অনুসারে কেরালার সাক্ষরতার হার কিন্তু সবচেয়ে বেশি। যেমন বিহারের কম, তেমন কেরালার কিন্তু সবচেয়ে বেশি। সেটা কত? 94% হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এইভাবে তোমরা কিন্তু এই যে এক্সট্রা নোটসগুলো দিলাম এগুলো কিন্তু ভালো করে মনে রাখো। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে? এখান থেকেও কিন্তু আগে কোশ্চেন এসেছে, পরবর্তীতে আসার চান্সও রয়েছে, তার জন্য এই এক্সট্রা নোটসগুলো দেওয়া। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক কর্তৃক আয়োজিত পোষণ পাখওয়াদা 2023-এর কেন্দ্রীয় থিম কি? নারী শিশু উন্নয়ন মন্ত্রক কর্তৃক আয়োজিত পোষণ পাখওয়াদা 2023 এর কেন্দ্রীয় থিম ছিল হচ্ছে পুষ্টি নিরাপত্তার জন্য বাজরা ভিত্তিক খাবার। 3 নম্বর কোশ্চেন, 2023 সালের জুলাই মাসে আধব অর্জুন ড্যাশ ফেডারেশন অফ ইন্ডিয়া সভাপতি নির্বাচিত হন। আধব অর্জুন যিনি বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি নির্বাচিত হন। তারপরে দেখো 4 নম্বরে ত্রিশূরপুরম ভারতের কোন রাজ্যে পালিত একটি বিখ্যাত মন্দির উৎসব, যা তার বিস্তৃত শোভাযাত্রা এবং আতশবাজি প্রদর্শনের জন্য পরিচিত। তো উৎসব থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই পাবে তোমরা, ঠিক আছে? ফেস্টিভ্যাল থেকে অলরেডি আলাদাভাবে ক্লাস রয়েছে, এমটিএসের সময় ক্লাস করিয়েছিলাম। সেই ক্লাসগুলো তোমরা কিন্তু যারা জিডির এই ফেব্রুয়ারিতে এক্সাম দিতে যাবে তো অবশ্যই সেই ক্লাসটা দেখে যাবে। তো এটাও দেখে নাও, ত্রিশূরপুরম যেটা হচ্ছে কোথাকার না, হচ্ছে কেরালার একটি বিখ্যাত মন্দির উৎসব, যা তার বিস্তৃত শোভাযাত্রা এবং আতশবাজি প্রদর্শনের জন্য পরিচিত। তারপরে চলে যাও 5 নম্বরে, ভারতীয় সংসদ ড্যাশ নিয়ে গঠিত। আমাদের যে ভারতের সংসদ সেটা কি নিয়ে গঠিত হয় না, সেটা হচ্ছে রাষ্ট্রপতি এবং 2 হাউস, দুটো কক্ষ, রাষ্ট্রপতি এবং দুটো কক্ষ, ঠিক আছে? রাজ্যসভা লোকসভা নিয়েই কিন্তু আমাদের ভারতের যে সংসদরা সেটা গঠিত হয়। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, সবুজ বিপ্লব শব্দটি 1950 এবং 1960-এর দশকে মেক্সিকোর আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র এবং ড্যাশে অবস্থিত আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট IRRI এর কৃষি বিশেষজ্ঞদের দল দ্বারা উদ্ভাবিত নতুন কৃষি প্রযুক্তি উল্লেখ করে। তাহলে এখানে সোজাসাপটা কথা, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এটা কোথায় রয়েছে, তাই তো? এই যে বলেছেন এবং ড্যাশে অবস্থিত আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ফিলিপাইন হয়ে যাবে সঠিক অ্যান্সার। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় রয়েছে? ফিলিপাইনে। তারপরে চলে যাও 7 নম্বরে, নিচের ক্রীড়া ক্রীড়ার সাথে যুক্ত কোন জোড়া সঠিক? স্মৃতি মান্ধানা দেওয়া রয়েছে হকি। তোমরা জানো না স্মৃতি মান্ধানা
জানো তো সবাই, অবশ্যই জানো সেই সবাই, যে স্মৃতি মান্ধানা একজন হচ্ছে ক্রিকেটার, তাই তো। আর জ্যোতি ইয়ারাজি, ইনি কি একজন ক্রিকেটার? না। তাহলে এখানে যে দুটো অপশান দেওয়া রয়েছে, দুটো অপশানই কিন্তু ভুল রয়েছে। দেখো, স্মৃতি মান্ধানা হকি দেওয়া রয়েছে আর জ্যোতি ইয়ারাজি ক্রিকেট দেওয়া রয়েছে, দুটোই ভুল। তাহলে সঠিকটা কি হবে? না, সঠিকটা হবে স্মৃতি মান্ধানা হচ্ছে ইনি একজন ক্রিকেটার বললাম, আর জ্যোতি ইজারাজি যিনি একজন অ্যাথলেটিক্সের সাথে যুক্ত। তারপরে দেখো 8 নম্বরে, দীঘা নৃত্য প্রধানত এর সাথে সম্পর্কিত, কিসের সাথে সম্পর্কিত? দীঘা নৃত্য পাঞ্জাব রাজ্যের সাথে সম্পর্কিত। 9 নম্বর কোশ্চেন দেখো, ড্যাশ শহরটি কচ্ছের রণে খাদির বেতে অবস্থিত ছিল, যেখানে মিষ্টি জল এবং উর্বর মাটি ছিল। কোন শহরটি? না, এটা হচ্ছে ধোলাবিরা শহরটি কচ্ছের রণে খাদি বেতে অবস্থিত ছিল, যেখানে মিষ্টি জল এবং উর্বর মাটি ছিল। এছাড়া মহেঞ্জোদারো সম্পর্কে দেখে নাও। সিন্ধু সভ্যতার আরেকটি প্রধান স্থান, তার উন্নত শহর ও অবকাঠামোর জন্য পরিচিত, বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। হরপ্পা সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থানগুলির মধ্যে একটি, বর্তমানে এটা পাকিস্তানে অবস্থিত। তারপরে লোথাল সিন্ধু সভ্যতার আরেকটি গুরুত্বপূর্ণ স্থান, যা তার ডকইয়ার্ডের জন্য পরিচিত, বর্তমান ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত লোথাল। এরপরে চলে যাও 10 নম্বরে, ডোবেরাইনারের ত্রয়ীতে কয়টি ত্রয়ী উল্লেখ করা রয়েছে? ডোবেরাইনারের ত্রয়ীতে কয়টা ত্রয়ী উল্লেখ করেছে? না, চারটা ত্রয়ীর কথা উল্লেখ করেছে। সেই চারটা কি? না, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই চারটা ত্রয়ীর কথা কিন্তু বলেছেন। এরপরে 11 নম্বর, তার আগে তোমরা যারা ক্লাসটাকে লাইক করোনি, যদি ভালো লেগে থাকে তোমাদের ক্লাসটা, যদি না লাইক করে থাকো এখনও পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে ফেলো, দেরি করো না, লাইকটা অবশ্যই করে ফেলো। করেছো সবাই? সাবস্ক্রাইবটা নিশ্চয়ই করে রেখেছো আগে থেকে, যদি না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলো, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস আমাদের চ্যানেলে পাবে। আগের যে ক্লাসগুলো করেছি সেখানেও দেখে নাও, এইভাবে বিস্তারিত আলোচনা সহ আমরা কিন্তু ক্লাসগুলো করাই। প্রত্যেকটা ক্লাস এইভাবে বাংলাতে সুন্দরভাবে জিকেগুলো একের পর এক বিস্তারিত আলোচনা। আমরা যে এমটিএস এক্সামটা হয়ে গেল, সেখানে যে আমরা যে এই বিস্তারিত যে তথ্যগুলো দিয়েছিলাম আমাদের পিডিএফে হোক বা ক্লাসে, ওগুলো থেকেই কিন্তু বেশি কোশ্চেন কিন্তু কমন এসছে। এর জন্য বলছি আমাদের ক্লাসের কোশ্চেন অ্যান্সার তো অবশ্যই ভালো করে দেখো, তারই সঙ্গে যে এক্সট্রা নোটসগুলো দিচ্ছি সেগুলো ভালো করে পড়াশোনা করো, ওখান থেকেই কিন্তু তোমরা বেশিরভাগটাই কমন পাবে। ঠিক আছে? আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এখানে যুক্ত হয়ে যাও। এখানে যুক্ত হলে দেখতে পাবে ওখানে আমরা কিন্তু অনেক এই যে ক্লাসের পিডিএফগুলো দিয়ে রেখেছি, উত্তর সহ পিডিএফগুলো দেওয়া রয়েছে, সেগুলো তোমরা কিন্তু কালেক্ট করতে পারবে আমাদের ওই টেলিগ্রাম চ্যানেল থেকে। তো এবার চলো 11 নম্বর কোশ্চেন দেখে নিই, কে ফাদার অফ দ্য ইন্ডিয়ান রেনেসাঁস নামে পরিচিত এবং বঙ্গীয় রেনেসাঁ আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করে? ফাদার অফ দ্য ইন্ডিয়ান রেনেসাঁস তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। 12 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ভারতের সাংবিধানিক সংস্থাগুলির উদাহরণ? এটা হচ্ছে ভারতের নির্বাচন কমিশন। কোন আইকনিক ভারতীয় শাস্ত্রীয় গায়ক, যাকে প্রায়শই মেওয়াতি মায়েস্ত্রো বলা হয়, খেয়াল গানের দক্ষতা এবং রাগের প্রতি তার উদ্ভাবনী দৃষ্টিভঙ্গির জন্যই বিখ্যাত? বলো, মেওয়াতি মায়েস্ত্রো বলা হয় কাকে? তিনি হচ্ছেন, এখানে অপশানটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ না, এবার দেখতে পাচ্ছ আশা করি সবাই। তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন পণ্ডিত যশরাজ। অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার। নিচের কোন খেলায় মৌমা দাস কোন খেলা খেলেন বা কোন খেলার সাথে যুক্ত ইনি? না, ইনি হচ্ছেন টেবিল টেনিস খেলোয়াড়। কর্ণাটকের কোন নৃত্যের ধরনে পুরুষদের গলায় বড় বড় ড্রাম ঝোলানো থাকে এবং এটি তার ধর্মীয় ও যুদ্ধের উৎসাহের জন্য পরিচিত? পুরুষদের গলায় বড় বড় ড্রাম ঝোলানো থাকে, সেটা হচ্ছে ডোল্লু কুনিথা নৃত্য। তো নৃত্য, ডান্স থেকে কিন্তু কোশ্চেন আসবেই, খুবই ইম্পর্টেন্ট ডান্স
চ্যাপ্টারটা তোমাদের জন্য এমটিএস এবং জিডি এর জন্য আমরা আলাদাভাবে ক্লাস করিয়ে রেখেছি, সেটা অবশ্যই দেখে নেবে। ক্লাসে যে সকল ডান্স রিলেটেড যে কোশ্চেনগুলো হচ্ছে এগুলো কিন্তু ভালো করে মনে রাখো, এগুলো থেকেই কিন্তু কমন আসার চান্সটা বেশি রয়েছে। তারপরে দেখো বাকি যে এখানে ডান্সগুলো রয়েছে, ডান্ডিয়া বা আরও যে অন্যান্য যে ডান্সগুলো, দেখো প্রত্যেকটা সম্পর্কে দেখে নাও। ডান্ডিয়া হলো হচ্ছে কি না গুজরাটের একটি ঐতিহ্যবাহী নৃত্যশৈলী, নবরাত্রিতে পরিবেশন করা হয়, যাতে সজ্জিত লাঠি দিয়ে তালবদ্ধভাবে নৃত্য করা হয়, যা জীবনের খেলাধুলা এবং আনন্দের প্রতীক। তারপরে দেখো ঘোড়ে মদনী হলো গোয়ার একটি লোকনৃত্য, যা সিগমু উৎসবে পরিবেশন করা হয়, যাতে যোদ্ধা হিসাবে সজ্জিত পুরুষরা নকল ঘোড়ায় চড়ে, যা মন্দ ও ভালোর মধ্যে বিজয়ের প্রতীক এই ঘোড়ে মদনী নৃত্য। আর লাস্ট যেটা রয়েছে কুম্বিটা কি না, কুম্বিটা হচ্ছে তামিলনাড়ু এবং কেরালার একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য, যা মহিলারা বৃত্তাকার গঠনে পরিবেশন করে, তালবদ্ধভাবে তালি দিয়ে, প্রায়শই ফসল উৎসব এবং অন্যান্য উদযাপনের সাথে সম্পর্কিত। তাহলে এই যে তিনটে উৎসব দিয়েছে না, এই তিনটে উৎসব এগুলো অপশানে ছিল, অপশানগুলো থেকেই আমরা এগুলোকে তোমাদের আলোচনা করে দিলাম, কোন রাজ্যের কিসের প্রতীক কী, কোন উপলক্ষে এই নৃত্যগুলো হয়ে থাকে। তো পরবর্তীতে কিন্তু এগুলো থেকেই কোশ্চেন চলে আসবে, তোমরা যে জিডির এক্সামটা দিতে যাবে ফেব্রুয়ারিতে, এগুলো থেকেই কোশ্চেনটা চলে আসবে। এর জন্যই এইভাবে বিস্তারিত আলোচনা করা। 16 নম্বর দেখো, মূলধন প্রাপ্তি সম্পর্কে নিম্নলিখিত পড়ুন। মূলধন প্রাপ্তি কী কী দেওয়া রয়েছে, একটু বড় রয়েছে, পড়ে দিচ্ছি, শোনো একটু ধীর স্থিরভাবে। সরকারের সমস্ত প্রাপ্তি যা দায়িত্ব তৈরি করে বা আর্থিক সম্পদের পরিমাণ কমিয়ে দেয় তাকে মূলধন প্রাপ্তি বলা হয়। একদম সঠিক, বলবো যে এটা একদম সঠিক কথা বলেছে। মূলধন প্রাপ্তির প্রধান আইটেমগুলি হলো জনগণের কাছ থেকে সরকারের ঋণ সংগ্রহ, যা বাজার ঋণ বলা হয়, এতদূর পর্যন্ত ঠিকই রয়েছে। রিজার্ভ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে সরকারের ঋণ সংগ্রহ, ট্রেজারি বিল বিক্রি করে, বিদেশি সরকার এবং আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে ঋণ গ্রহণ এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্তের ঋণের উদ্ধার। তো এখানে সঠিক বিবৃতি জানতে চেয়েছি, তাহলে এখানে অপশান 1 এবং 2 মানে এ এবং বি দুটোই কিন্তু এখানে সঠিক রয়েছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে না, আমাদের অপশান যেটা সঠিক হবে সেটা হচ্ছে অপশান নাম্বার 4, এ এবং বি উভয়ই কিন্তু এখানে সঠিক। 17 নম্বর দেখো, বিখ্যাত হকি খেলোয়াড়ের নাম বলুন যার নামে নতুন দিল্লিতে একটি স্টেডিয়াম তৈরি হয়েছে। বিখ্যাত হকি খেলোয়াড় কাকে বলো, হকি খেলোয়াড় বললেই তো সেই মেজর ধ্যানচাঁদের কথা অবশ্যই মনে পড়বে, তাই কি না? তাহলে এখানে অপশান নাম্বার 2 হয়ে যাবে সঠিক আনসার। 2011 সালের আদমশুমারি জনগণনা অনুসারে নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটির লিঙ্গ অনুপাত ভারতের মোট লিঙ্গ অনুপাতের চেয়ে কম? তো আবারও কিন্তু আদমশুমারি, সেই 2011 সালে আদমশুমারি থেকে কিন্তু আবারও কোশ্চেন। এখানে কি চেয়েছে না, লিঙ্গ অনুপাত চেয়েছে, ভারতের মোট যে লিঙ্গ অনুপাত তার চেয়ে কম, সেটা হচ্ছে আসাম হবে না, গুজরাট হবে। তো এটা গুজরাট অপশান নাম্বার 2 গুজরাট হবে সঠিক অ্যান্সার। জুলাই 2023 তারিখে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কোন রাজ্য থেকে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন? বলো, 2023 যে নির্বাচন, 2023 তারিখ, জুলাই 2023 তারিখে ভারতের যে বিদেশমন্ত্রী বর্তমানে রয়েছেন এস জয়শঙ্কর কোন রাজ্য থেকে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন? সেটা হচ্ছে গুজরাট। এটাও হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নাম্বার 3 গুজরাট। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের 20 নম্বর কোশ্চেন, ঘাটতি হ্রাস সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি পড়ুন। ঘাটতি হ্রাস, কর বৃদ্ধি বা ব্যয় হ্রাসের মাধ্যমে সরকারি ঘাটতি হ্রাস করা যেতে পারে। ভারতের সরকার সরাসরি করের উপর বেশি নির্ভর করে কর রাজস্ব বৃদ্ধি করার চেষ্টা করে। পরোক্ষ কর প্রকৃতিগতভাবে প্রত্যাহারী, এগুলি সমস্ত আয় গোষ্ঠীর উপর সমানভাবে প্রভাব ফেলে। তো এখানেও কিন্তু সঠিক বিবৃতিটা চেয়েছে। তো সঠিক বিবৃতি এখানে দুটোই বিবৃতি তো দেখতে পাচ্ছি ঠিকই রয়েছে,
তাহলে অপশান নাম্বার এ এবং বি এটাই আমাদের এই যে উভয় সঠিক, তাহলে অপশান নাম্বার 2 হয়ে যাবে আমাদের সঠিক আনসার। তো এই ছিল মোট 20খানা কোশ্চেন। 20খানা করে কোশ্চেন হয় জিডিতে, এমটিএসে 25খানা করে জিকে কোশ্চেন থাকে, আর জিডিতে 20খানা করে কোশ্চেন থাকে। তো এই 20খানা কোশ্চেন আলোচনা করলাম। আগের ক্লাসগুলো যারা দেখোনি 10খানা ক্লাস, সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই কেউ লাইক না করে ক্লাসটাকে এক্সিট করবে না। পারলে তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করো, তোমাদের যে সকল বন্ধুরা জিডি বা এমটিএসের প্রিপারেশান নিচ্ছে। এছাড়া ক্লাসটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে যাও কেমন লাগলো ক্লাসটা। তারই সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি এখনও পর্যন্ত, বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আমাদের চ্যানেলেই পাবে। গুরুত্বপূর্ণ জিকে পেতে গেলে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এসএসসি এক্সামের যে সকল ক্লাসগুলো আগে করিয়েছি, এমটিএস বা জিডি, তোমরা দুটোই ক্লাস এমটিএসের যে প্রিভিয়াস ইয়ারগুলো করেছি, জিডির যে প্রিভিয়াস ইয়ারগুলো করেছি, প্রত্যেকটা করে যাও। তোমরা যারা জিডির এক্সাম দিতে যাবে দুটোই ভালো করে করে যাও। দুটো কিন্তু কোশ্চেন কিন্তু একই রকম থাকে, দুটোতেই কমন আসে। জিডি থেকে এমটিএসে কমন আসে, এমটিএস থেকে জিডিতে কিন্তু কমন আসে। তার জন্যই বলছি দুটোর প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই প্রত্যেকটা ক্লাস এক এক করে দেখে নেবে। পিডিএফ আমাদের টেলিগ্রামে রয়েছে, সেখান থেকে টেলিগ্রাম থেকে পিডিএফগুলো কালেক্ট করেও পড়াশোনা করে যাও। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।